আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 16 থেকে পাঠ 3 প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে। আমরা পূর্বে জেনেছিলাম কাণ্ড এবং ফুলের উপরে ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা যায়, কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি? অর্থাৎ উদ্ভিদকে কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা গেলেও প্রাণীকে আমরা কিভাবে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করতে পারি, এই বিষয়টি সম্পর্কে আমরা এখানে জানব। খেয়াল করো, এখানে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায়। এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য আমাদের প্রথমে একটি কাজ করতে হবে। কাজটি হলো প্রাণীকে বিভিন্ন দলে বিভক্ত করুন। এই কাজটি আমরা বাড়ির কাজ অথবা শ্রেণীর কাজ হিসাবে করব। তবে কাজটি করার জন্য আমাদের যা করতে হবে তা হলো, প্রথমে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। অর্থাৎ নিচে থাকা এই ছকের মতো আমাদের খাতায় একটি ছক তৈরি করতে হবে। এরপরে আমাদের যা করতে হবে তা হলো নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোকে মেরুদণ্ড বিশিষ্ট ও মেরুদণ্ডবিহীন এই দুই দলে ভাগ করি এবং ছকে লিখি। অর্থাৎ নিচে থাকা এই প্রাণীগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ করলে দেখা যাবে কিছু প্রাণীর মেরুদণ্ড রয়েছে আর কিছু প্রাণীর মেরুদণ্ড নেই। এই মেরুদণ্ড এবং অমেরুদণ্ড এর উপর ভিত্তি করে এই প্রাণীগুলোকে দুই দলে ভাগ করে আমাদের এই ছকে লিখতে হবে। তাহলে চলো প্রথমে আমরা এই প্রাণীগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করি। এখানে ছবিতে থাকা এই প্রাণীটি হলো মাকড়সা। মাকড়সা কিন্তু আমাদের পরিচিত একটি প্রাণী। আমরা প্রায় সময়ই আমাদের আশেপাশে এই প্রাণীটিকে দেখে থাকি। এই প্রাণীর দেহের ভেতরে শক্ত কোনো কাঠামো অর্থাৎ মেরুদণ্ড থাকে না। এই প্রাণীটির দেহ খণ্ড খণ্ড এবং বাইরের আবরণ শক্ত হওয়ার কারণেই প্রাণীটি চলাফেরা করে থাকে। সুতরাং আমরা বলতে পারি মেরুদণ্ড না থাকার কারণে এই প্রাণীটি হলো অমেরুদণ্ডী প্রাণী। এরপরের প্রাণীটি হলো ব্যাঙ। ব্যাঙকেও আমরা আমাদের আশেপাশে দেখতে পাই। ব্যাঙ ডাঙা এবং পানি উভয় জায়গাতেই বসবাস করে। ব্যাঙের বাহিরের ত্বক নরম, তবে ভেতরে শক্ত কাঠামো বা মেরুদণ্ড রয়েছে। আমরা যদি কখনো কোনো ব্যাঙের মৃতদেহ বা দেহে ধ্বংসাবশেষ খেয়াল করি তাহলে দেখতে পাবো ব্যাঙের ভেতরে কঙ্কাল বা মেরুদণ্ড রয়েছে। সুতরাং আমরা বলতে পারি মেরুদণ্ড থাকার কারণে ব্যাঙ মেরুদণ্ডী প্রাণী। এরপরের প্রাণীটি হলো শামুক। শামুককে আমরা সাধারণত বর্ষাকালে দেখে থাকি। শামুক মূলত জেলির মতো অত্যন্ত নরম কিন্তু শক্ত একটি আবরণের মধ্যে থাকে। শামুকের মূল দেহ অত্যন্ত নরম, এর মধ্যে কোনো মেরুদণ্ড থাকে না। সুতরাং আমরা বলতে পারি মেরুদণ্ড না থাকার কারণে শামুক একটি অমেরুদণ্ডী প্রাণী। এখানে থাকা এরপরের প্রাণীটি হলো কই মাছ। আমরা অনেকেই হয়তো এই মাছটি খেয়েছি। মাছটি খাওয়ার সময় আমরা খেয়াল করেছি মাছের ভেতরে শক্ত কাঠামো রয়েছে, যাকে আমরা অনেকেই কাঁটা হিসেবে মনে করি। এটি মূলত মাছের মেরুদণ্ড। সুতরাং আমরা বলতে পারি কই মাছের মেরুদণ্ড থাকার কারণে এটি একটি মেরুদণ্ডী প্রাণী। এরপরের প্রাণীটি হলো ঘাসফড়িং। ঘাসফড়িং মূলত ফসলের ক্ষেতগুলোতে দেখা যায়। এটি একটি অত্যন্ত ক্ষতিকর পতঙ্গ। ফসলের কচি পাতা, শাখা প্রশাখা খুব সহজে এরা খেয়ে ফেলতে পারে। এই পতঙ্গের দেহও খণ্ড খণ্ড শক্ত আবরণ দ্বারা গঠিত, তবে এর ভেতরেও কোনো মেরুদণ্ড নেই। সুতরাং আমরা বলতে পারি মেরুদণ্ড না থাকার কারণে ঘাসফড়িং একটি অমেরুদণ্ডী প্রাণী। এরপরের প্রাণীটি হলো চড়ুই পাখি। আমরা প্রতিনিয়তই চড়ুই পাখি দেখে থাকি। চড়ুই পাখির দেহ পালক দ্বারা আবৃত হলেও এই প্রাণীর অভ্যন্তরে শক্ত কাঠামো বা মেরুদণ্ড রয়েছে। যদি আমরা কখনো এই ধরনের পাখির মৃতদেহে ধ্বংস অবশেষ খেয়াল করি তাহলে আমরা এই ধরনের মেরুদণ্ড দেখতে পাবো। সুতরাং আমরা বলতে পারি মেরুদণ্ড থাকার কারণে চড়ুই পাখি মেরুদণ্ডী প্রাণী। ছবিতে থাকা এরপরের প্রাণীটি হলো অক্টোপাস।
অক্টোপাস মূলত সমুদ্রে বসবাস করে। এই কারণে অনেকেই হয়তো আমরা সরাসরি অক্টোপাস দেখিনি, তবে টিভিতে বা বিভিন্ন মাধ্যমে আমরা অক্টোপাস দেখেছি। অক্টোপাসের দেহ মাংসালো এবং শক্ত, তবে এর অভ্যন্তরে কোনো শক্ত কাঠামো বা মেরুদণ্ড নেই। মেরুদণ্ড না থাকার কারণে এটি খুব সহজে ভাঁজ হয়ে বিভিন্ন জায়গার মধ্যে লুকিয়ে থাকতে পারে। সুতরাং আমরা বলতে পারি মেরুদণ্ড না থাকার কারণে এই অক্টোপাস হলো অমেরুদণ্ডী প্রাণী। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। ছবিতে থাকা এর পরের প্রাণীটি হলো বিড়াল। আমাদের অনেকের বাড়িতেই হয়তো পোষা প্রাণী এই বিড়াল রয়েছে। বিড়ালের দেহের ভেতরে শক্ত মেরুদণ্ড বা কঙ্কাল রয়েছে। সুতরাং আমরা বলতে পারি কঙ্কাল বা মেরুদণ্ড থাকার কারণে বিড়াল হলো মেরুদণ্ডী প্রাণী। ছবিতে থাকা এর পরের প্রাণীটি হলো কেঁচো। আমরা অনেকেই হয়তো মাটি খোঁড়ার সময় অথবা মাটিতে কোনো গাছ লাগানোর সময়ে কেঁচো দেখেছি। কেঁচোর দেহ নরম খণ্ড খণ্ড। এর অভ্যন্তরে কোনো শক্ত মেরুদণ্ড বা কঙ্কাল না থাকার কারণে এটি যে কোনো দিকে ভাঁজ হতে পারে। সুতরাং আমরা বলতে পারি মেরুদণ্ড বা কঙ্কাল না থাকার কারণে কেঁচো একটি অমেরুদণ্ডী প্রাণী। ছবিতে থাকা এর পরের প্রাণীটি হলো টিকটিকি। আমাদের অনেকের বাড়িতেই হয়তো আমরা টিকটিকি দেখতে পাই। টিকটিকি সাধারণত দেয়ালে ছুটে বেড়ায়। টিকটিকি মশা, মাছি বা এই ধরনের পতঙ্গ খেয়ে জীবন ধারণ করে থাকে। আমরা যদি কখনো কোনো মৃত টিকটিকির দেহের ধ্বংসাবশেষ খেয়াল করে থাকি, তাহলে টিকটিকির এইরকম মেরুদণ্ড বা কঙ্কাল দেখতে পাই। সুতরাং আমরা বলতে পারি মেরুদণ্ড থাকার কারণে টিকটিকি একটি মেরুদণ্ডী প্রাণী। ছবিতে থাকা এর পরের প্রাণীটি হলো কচ্ছপ। কচ্ছপ মূলত সমুদ্রে বসবাস করে, তবে বিভিন্ন নদী নালাতেও আমরা কচ্ছপ দেখতে পাই। কচ্ছপের দেহ বাহিরের একটি শক্ত খোলস দ্বারা আবৃত, তবে এর অভ্যন্তরেও মেরুদণ্ড দেখতে পাওয়া যায়। মেরুদণ্ড থাকার কারণে এবং বাইরের শক্ত খোলস থাকার কারণে শিকারী প্রাণীরা একে খুব সহজে শিকার করতে পারে না। সুতরাং আমরা বলতে পারি মেরুদণ্ড থাকার কারণে কচ্ছপ একটি মেরুদণ্ডী প্রাণী। শিক্ষার্থীরা, তাহলে আমরা এই প্রাণীগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম এখানে থাকা ব্যাঙ, কই মাছ, চড়ুই পাখি, বিড়াল, টিকটিকি এবং কচ্ছপ এই প্রাণীগুলোর মধ্যে হাড় রয়েছে, অর্থাৎ মেরুদণ্ড রয়েছে। সুতরাং আমাদের খাতায় আঁকা ছকের হাড় বিশিষ্ট প্রাণীর স্থানে আমরা লিখতে পারি ব্যাঙ, কই মাছ, চড়ুই পাখি, বিড়াল, টিকটিকি এবং কচ্ছপ। এরপরে আবার ছবিগুলোতে খেয়াল করি, এখান থেকে আমরা জেনেছি মাকড়সা, শামুক, ঘাসফড়িং, অক্টোপাস এবং কেঁচো এইগুলোর মধ্যে কোনো হাড় থাকে না, অর্থাৎ মেরুদণ্ড থাকে না। এজন্য আমরা আমাদের ছকে হাড়বিহীন প্রাণী হিসাবে লিখতে পারি মাকড়সা, শামুক, ঘাসফড়িং, অক্টোপাস এবং কেঁচো। তাহলে শিক্ষার্থীরা, ছকটি পূর্ণ করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম প্রাণীগুলোকে হাড়ের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো হাড় বিশিষ্ট প্রাণী বা মেরুদণ্ডী প্রাণী, অপরটি হলো হাড়বিহীন প্রাণী বা অমেরুদণ্ডী প্রাণী। এরপরে আমরা খেয়াল করি সর্বশেষে আমাদের যে কাজটি করতে হবে তা হলো কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। অর্থাৎ আমরা হাড় বিশিষ্ট এবং হাড়বিহীন এর উপরে ভিত্তি করে প্রাণীগুলোকে যে দুইটি শ্রেণীতে বিভক্ত করেছি এই বিষয়টি নিয়ে আমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে। সহপাঠীদের সঙ্গে আমরা এভাবে আলোচনা করতে পারি। সহপাঠীদের সঙ্গে আলোচনা। পরিবেশে দুই ধরনের প্রাণী আছে, যেমন হাড় বিশিষ্ট বা মেরুদণ্ডী প্রাণী এবং হাড়বিহীন বা অমেরুদণ্ডী প্রাণী। এক ধরনের প্রাণী হলো মেরুদণ্ডী প্রাণী। যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে। এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে, যেমন ব্যাঙ, কই মাছ, বিড়াল, টিকটিকি, কচ্ছপ ইত্যাদি। এরপরে ভিন্ন ধরনের আরও একটি প্রাণী হলো অমেরুদণ্ডী প্রাণী। যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মাকড়সা, শামুক, ঘাসফড়িং, অক্টোপাস, কেঁচো ইত্যাদি। শিক্ষার্থীরা, এভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে পারি। এরপরে খেয়াল করি যেহেতু আমাদের সবগুলো কাজ শেষ, তাহলে আমরা খুব সহজেই উপরে থাকা কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায়
এই প্রশ্নের সমাধান করতে পারবো। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি। উত্তর: মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীকে দুইটি দলে ভাগ করা যায়, যথা এক হলো মেরুদণ্ডী বা হাড় বিশিষ্ট প্রাণী এবং দুই হলো অমেরুদণ্ডী বা হাড়বিহীন প্রাণী। এরপরে এক, মেরুদণ্ডী প্রাণী। যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে। এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে, যেমন সাপ, ব্যাঙ, মানুষ ইত্যাদি মেরুদণ্ডী প্রাণী। এরপরে দুই হলো অমেরুদণ্ডী প্রাণী। যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে। কিছু কিছু প্রাণীর মেরুদণ্ড থাকে না, যেমন কেঁচো, শামুক, অক্টোপাস ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণী। শিক্ষার্থীরা, আশা করি আমরা প্রশ্নের উত্তরটি ভালোভাবে বুঝতে পেরেছি। উত্তরটি আমরা মুখস্থ করে নিতে পারি, তাহলে খুব সহজেই শ্রেণী শিক্ষক জিজ্ঞাসা করলে অথবা পরীক্ষার খাতায় লিখতে পারবো। শিক্ষার্থীরা, তাহলে এখন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।